কে কত খারাপ হতে পারে সেরকম একটা প্রতিযোগিতা যেন হচ্ছে। আর তার সর্বশেষ পরিণতি হচ্ছে 2009 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত। গণমাধ্যম কেন যেন ক্ষমতার সঙ্গে থাকতে চায়, চর্চা করতে চায়, ক্ষমতার সঙ্গে থাকতে চায়, কিংবা লেজুর বৃত্তি করতে চায়। জনস্বার্থ প্রাধান্য পায়নি, এই কারণে আজকে এই গণমাধ্যমের প্রতি মানুষের এত অনাস্থা। এই টেলিভিশন যখন হয়েছে তখন টেলিভিশন কি কোনো উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে? যখনই একটা গণমাধ্যম হচ্ছে তখন এটা ব্যক্তি মাধ্যম না। বিনিয়োগ করেছেন ঠিকই, কিন্তু কাজটা করার দায়িত্ব নিয়েছেন আপনি জনগণের সেবা। 91 থেকে 94 সাল পর্যন্ত বলা যায় প্রথম 3 থেকে 4 বছর বাংলাদেশে কিন্তু গণমাধ্যমের সুবাতাস বয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জনাব কামাল আহমেদ, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের দফতরে। প্রধান উপদেষ্টার কাছে 20 দফা সুপারিশ দিয়েছেন এবং সেখানে বেশ কিছু দফা উল্লেখ করেছেন। পাবলিক লিমিটেড কোম্পানি করতে হবে, যারা গণমাধ্যম চাকরি শুরু করবেন, সাংবাদিকতা শুরু করবেন, তাদেরকে স্নাতক থেকে পাশ হতে হবে। পাশাপাশি তাদেরকে যে নবম গ্রেড, যেটি বিসিএস এ যারা চাকরি শুরু করে সেই গ্রেডে, এই প্রস্তাবনাগুলো আসলে কতটুকু বাস্তবতার সাথে সংগতিপূর্ণ, বা এই প্রস্তাবগুলো কিভাবে আপনারা তুলে এনেছেন? আপনারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, আমরা যতটুকু জানি বিভিন্ন জেলায় গিয়েছেন, মফস্বল সাংবাদিকদের সাথে কথা বলেছেন, ঢাকায় বেশ কয়েকটা সেমিনার সিম্পোজিয়াম করেছেন। কিভাবে আসলে এই জায়গাগুলোকে নক করলেন? আমরা যে প্রস্তাবগুলো করেছি সমস্ত প্রস্তাবেই আমাদের দেশের বাস্তবতা এবং অভিজ্ঞতার আলোকে, আর বৈশ্বিক পরিসরে যেগুলো উত্তম চর্চা, বেস্ট প্র্যাকটিসেস যেগুলো কাজ করেছে, কাজ করছে, সেগুলোর ভিত্তিতে। সুতরাং প্রত্যেকটি তথ্যভিত্তিক এবং যা বাস্তবসম্মত সেই ধরনের প্রস্তাবই আমরা করেছি। এর বাইরে অন্য কোনো প্রস্তাব আমরা করিনি। যেগুলোর কোনো ভিত্তি নেই বা যেগুলো বাস্তবায়ন করা সম্ভব না, এরকম কোনো প্রস্তাব আমরা করিনি। আপনারা গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে অনলাইন একটি তাদের দফা বা সুপারিশ প্রণয়নের জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন। কি পরিমাণ সুপারিশ সেখানে পেয়েছেন? অনলাইনে আমরা যতগুলো সুপারিশ পেয়েছি তার চাইতে অনেক বেশি আমরা পেয়েছি। আমরা যখন মাঠ পর্যায়ে মতামত গ্রহণ করতে গিয়েছি সেখানে অফলাইনে যত মতামত পেয়েছি সেগুলোর সংখ্যাও বেশি। কারণ অনলাইনের মতামত আমরা আসলে ততটা প্রচার করিনি যে অনলাইনে আপনারা মতামত দেন। আমরা মতামত চেয়েছি মূলত পার্সোনালি লোকজনের সাথে কথা বলে, এবং সেই হিসাবে আমরা সারা দেশে 54টা বৈঠক করেছি এবং এই সমস্ত বৈঠকের মোট অংশগ্রহণকারীর সংখ্যা 1400-র বেশি। কথা বলেছেন তাদের সংখ্যাও সচারেকের বেশি। একেবারে তারা পরিষ্কার সুনির্দিষ্টভাবে প্রস্তাব দিয়ে কথা বলেছেন এই সমস্ত সভায়। সেগুলোকে আমরা বিবেচনায় নিয়েছি। আমরা জাতীয় পরিসরে একটা গণমাধ্যম সমীক্ষা করেছি এবং এই সমীক্ষায় 46,000 লোকের বাড়ি বাড়ি গেছে সমীক্ষার প্রশ্নকারীরা। তার মধ্যে 1000 জনকে বাড়িতে পাওয়া যায়নি যাদের ইন্টারভিউ নেওয়ার কথা, কিন্তু 45,000 জনের বক্তব্য, মতামত পাওয়া গেছে। তাদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথা জেনেছি, তাদের কাছ থেকে তাদের মূল্যায়ন আমরা জেনেছি যে এখনকার গণমাধ্যম সম্পর্কে তাদের কী ধারণা। এগুলোর ভিত্তিতে কিন্তু মানুষের প্রত্যাশাটা কী সেটা আমরা নির্ধারণ করতে পেরেছি, বুঝতে পেরেছি। তার আলোকেই আমরা আমাদের সংস্কারের কমিশনের যে সুপারিশমালা সেই সুপারিশগুলো তৈরি করেছি। বর্তমান প্রেক্ষাপটের কথা যদি বলি, কিংবা আমরা নিকট ভবিষ্যতের কথা যদি বলি, সেখানে আমরা দেখি যে গণমাধ্যম কেন যেন ক্ষমতার সঙ্গে থাকতে চায়। ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ না, ক্ষমতাকে প্রশ্ন করে না, ক্ষমতাকে চর্চা করতে চায়, ক্ষমতার সঙ্গে থাকতে চায়, কিংবা লেজুর বৃত্তি করতে চায়। আপনি যে সুপারিশগুলো করেছেন বা গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে, তাতে কতটা গণমাধ্যম আসলে স্বাধীনভাবে সেই ক্ষমতার সঙ্গে না থেকে স্বাধীনভাবে কতটা কাজ করতে পারবে বলে আপনি মনে করেন? যেই কথা আপনি বলছিলেন যে ক্ষমতা তোষণ, গণমাধ্যম কেন ক্ষমতা তোষণ করছে, এটা দেখেন একদিনের ব্যাপার না, এটা দীর্ঘ সময় ধরেই কিন্তু এই ঘটনাটা ঘটে এসেছে। সামরিক শাসনের আমলে ক্ষমতা তোষণ করেই অনেকগুলো গণমাধ্যমের, বিশেষ করে সামরিক শাসকদের অনুগতরা জেনারেল এরশাদের আমলে এটা করতেন, এবং জেনারেল এরশাদ নিয়ম করে প্রতি মাসে সম্পাদকদের সাথে সভা করতেন তাদেরকে সন্ত্রস্ত রাখার জন্য, তাদেরকে একটু আতঙ্কগ্রস্ত রাখার জন্য। ফলে খুব সহজেই তখনকার দিনে ইম্পোর্ট করার জন্যে, নিউজ প্রিন্ট ইম্পোর্ট করার জন্যে আপোষ করেছেন অনেকেই। সেই ধারাটা আরও খারাপ হয়েছে। গণতন্ত্রের উত্তরণের পরে মনে হয়েছিল যে দেশে পরিবর্তন আসবে 91 সালের গণ অভ্যুত্থানের পরে, এবং এসেও ছিল। 91 থেকে 94 সাল পর্যন্ত বলা যায় প্রথম 3 থেকে 4 বছর বাংলাদেশে কিন্তু গণমাধ্যমের সুবাতাস বয়েছিল, এবং পুরো 54 বছরের মধ্যে ওই 4 বছর ছিল সেরা সময় গণমাধ্যমের জন্য। কিন্তু তারপর আবার পরিস্থিতি পরিবর্তন করতে শুরু করে। 94 সালে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, রাজপথের অস্থিরতা, সেটা গণমাধ্যমের উপরে প্রভাব ফেলতে শুরু করে।
কারণ সরকার তখন কঠোর হয়ে যায় এবং সরকার দমনমূলক নীতি নিতে শুরু করে। তারপর থেকে তারপরের যে সরকার এসছে আরও দমনমূলক হয়েছে, তারপরের সরকার আরও দমনমূলক হয়েছে। এভাবে ক্রমশ কে কত খারাপ হতে পারে সেরকম একটা প্রতিযোগিতা জানা হচ্ছে। আর তার সর্বশেষ পরিণতি হচ্ছে 2009 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত 15 বছর। এবং এই 15 বছরে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের পরিবর্তনও এসছে, রূপান্তর ঘটেছে। এই রূপান্তর হচ্ছে আগে ছিল শুধু সংবাদপত্র, এখন বেসরকারি খাতে টেলিভিশন, বেসরকারি খাতে রেডিও, বেসরকারি খাতে অনলাইন পোর্টাল এবং অসংখ্য নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই টেলিভিশন যখন হয়েছে তখন টেলিভিশন কি কোনো উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে যে কারা উদ্যোক্তা হতে চান, কারা লাইসেন্স চান, এই যোগ্যতা শর্ত পূরণ করতে হবে? সেরকম কিছুই হয়নি। এটা পুরোটাই যোগসাজশের উপরে হয়েছে। সুতরাং তখন তোষণবাদিতার সুযোগটা এসছে এবং সেই তোষণবাদী। আপনি 94 পরে গণমাধ্যমের রূপান্তরের কথা যেটি বললেন, তো সেখানে বেসরকারি টেলিভিশন এসেছে, বেসরকারি অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম এসেছে। আমি ধরেন একটা টেলিভিশনের মালিক, আমি একটা ব্যবসায়িক গোষ্ঠী। তো আমি যখন একটা টেলিভিশনের মালিক হব কিংবা একটা গণমাধ্যমের মালিক হব, নিশ্চয়ই আমি আমার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখব। কিন্তু আমার টাকায় যেখানে সরকারি গণমাধ্যম চলে, বিশেষ করে বিটিভি, বাংলাদেশ বেতারের কথা আমরা বলতে পারি, সেখানে কি আসলে কোনো একটি দলের, কোনো একটি নির্দিষ্ট সরকারের কিংবা জনগণের কথা আসলে কতটুকু উঠে আসে? উচিত তো আমার ট্যাক্সের টাকায় যেটা চলে সেটাই জনগণের কথা বেশি বলবে। আমার টাকাটা আমি আমার ব্যক্তিগত খাত কিংবা আমি আমার ব্যবসায়িক উদ্দেশ্যে একটি গণমাধ্যম প্রতিষ্ঠা করেছি, আমি তো আমার স্বার্থটাই দেখব। এটাকে আপনি কিভাবে? এটা মোটেও সঠিক নয়। যে কোনো গণমাধ্যম তার মূল দায়িত্ব, প্রধান কমিটমেন্ট হচ্ছে তার দর্শক, পাঠক, শ্রোতাদের উদ্দেশ্যে, গণমানুষের উদ্দেশ্যে, জনমানুষের স্বার্থকে তুলে ধরতে হবে। আপনার ব্যক্তিগত স্বার্থে আপনি একটা গণমাধ্যম প্রতিষ্ঠান করতে পারেন, এই ধারণাটা ভুল। যখনই একটা গণমাধ্যম হচ্ছে তখন এটা ব্যক্তি মাধ্যম না, এটা আপনার প্রাইভেট প্রপার্টি আর থাকে না। আপনি তখন বিনিয়োগ করেছেন ঠিকই, কিন্তু কাজটা করার দায়িত্ব নিয়েছেন আপনি জনগণের সেবা, জনগণকে তথ্য সরবরাহ করবেন, নির্মোহভাবে করবেন, বস্তুনিষ্ঠভাবে করবেন। সেটা করতে পারেননি বলেই কিন্তু এত সমস্যা তৈরি হয়েছে। জনস্বার্থ প্রাধান্য পায়নি, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, পারিবারিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, এগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই কারণে আজকে এই গণমাধ্যমের প্রতি মানুষের এত অনাস্থা, এবং যে কারণে ক্ষুব্ধ হয়ে মানুষ যে টেলিভিশন কেন্দ্রে হামলা করেছে, টেলিভিশন কেন্দ্রে, বেসরকারি কেন্দ্রেও হামলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও হামলা হয়েছে। গত 35 বছর ধরে দেশে রাজনৈতিক ঐক্যমত্য আছে, প্রত্যেকটা দল কমিটমেন্ট করেছিল যে এই টেলিভিশন এবং বেতারকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, কিন্তু তারা কেউই কথা রাখেনি, স্বায়ত্তশাসন দেয়নি। এই আওয়ামী লীগ তারা আইন করেছিল যে টেলিভিশনের জন্য কর্তৃপক্ষ হবে স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ, রেডিওর জন্য হবে স্বায়ত্তশাসিত। এটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল। এটা আধা স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ, একেবারে পুরোপুরি স্বায়ত্তশাসন না, কিন্তু আধা স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ। সেই আইন তারা কার্যকর করেনি। সংসদে পাশ করা আইন, 2014 সালের যে আইন সংসদে পাশ করলো, তাতে বলা হয়েছে সেই আইনে যে যেদিন গেজেট নোটিফিকেশন হবে সেই দিন থেকে আইনটা কার্যকর হবে। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারা গেজেট নোটিফিকেশন করার সময় পায়নি, অথবা করেন, কারণ করলেই তাদের ক্ষমতা কিছুটা কমে যাবে, তাদের প্রচার মাধ্যম হিসেবে তারা ব্যবহার করতে পারবে, কিছুটা কমে যাবে। এটা হয়নি, এটা হতে হবে। আমরা সেই সুপারিশটা করেছি। তবে আপনাদের সুপারিশের গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আমরা কথা বলেছি, সবাই এটি গ্রহণ করেছে। আপনি যেটি বলছিলেন যে সমীক্ষা করেছেন বাড়ি বাড়ি গিয়ে, সেখানে গণমাধ্যমের প্রতি যে বিশ্বাসের জায়গাটা, যে আস্থার জায়গাটা বা ঘাটতি, সেটা কি পরিমাণ দেখলেন? মানে মানুষ আসলে গণমাধ্যমের কাছে যে প্রত্যাশা যেটি করে, সেটি কতটুকু বর্তমান গণমাধ্যম আসলে ফুলফিল করতে পারে বা পরিপূর্ণ করতে পারে? মানুষের ওই জনমত সমীক্ষায় কিন্তু তারা তাদের মতামত দিয়েছে। তারা বলেছে যে তারা দেখছে রাজনৈতিক স্বার্থতাড়িত হয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটার সংখ্যা সবচাইতে বেশি। তারপরে ব্যবসায়িক স্বার্থের কথাও বলেছে যে ব্যবসায়িক স্বার্থতাড়িত হয়ে এটা করা হচ্ছে। সুতরাং এটার থেকেই বোঝা যায় যে মানুষের কনফিডেন্স সাধারণ এই মিডিয়ার প্রতি একটা ঘাটতি আছে, এবং বড় ধরনের ঘাটতি আছে। এরপরে আপনি একটা নিবন্ধনের কথা বলেছেন, যে এর আগে আমরা জানি আইনজীবী যারা, তাদেরকে নিবন্ধন করতে হয় বার কাউন্সিল থেকে, ডাক্তারদের ক্ষেত্রে এরকম নির্দেশন রয়েছে, শিক্ষকদের ক্ষেত্রেও আপনি জানেন যে নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়। আমরা স্বাধীনতা পরবর্তী বা বাংলাদেশের গণমাধ্যমের পরিক্রমা এটা দেখিনি। এই উদ্যোগটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে গণমাধ্যম সংসদ কমিশনকে, যে আপনারা নিবন্ধনের একটি কথা বলেছেন, সাংবাদিকতা করতে তাকে নিবন্ধন করতে হবে। এটা কোন প্রক্রিয়ায় করবে, এটা নিয়ে কিছু ভেবেছেন? এটা এর আগেও কিন্তু প্রেস কাউন্সিলের তরফ থেকে প্রেসের সাংবাদিকদের, অর্থাৎ সংবাদপত্রের সাংবাদিক এবং বার্তা সংস্থার সাংবাদিকদের নিবন্ধনের কথা বলেছিল, এবং তারা একটা উদ্যোগও নিয়েছিল, পত্রপত্রিকায় নোটিশ দিয়ে একটা ফর্ম বিলি করে তারা এটা করেছিল।
কিন্তু তার কোনো অগ্রগতি নাই, কতজন নিবন্ধিত হয়েছে সেটার কোনো নথিপত্র পাওয়া যায় না, তার মানে তাদের উদ্যোগটা ফেল করছে। আর প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা যেটা, সেটা হলো যে প্রেস কাউন্সিল এটাতে তো টেলিভিশন তার আওতায় আসে না, অনলাইন পোর্টালগুলো তার আওতায় আসে না। সুতরাং এমন একটা কর্তৃপক্ষ হওয়া দরকার যে কর্তৃপক্ষ আসলে সব সাংবাদিকদের একটা ডেটাবেস রাখতে পারে এবং সব সাংবাদিকদের পেশাগত মান নিশ্চিত করার ক্ষেত্রে উদ্যোগ নিতে পারে, সব সাংবাদিকদের সাংবাদিকতার অধিকার সুরক্ষায় দায়িত্ব নিতে পারে, সব সাংবাদিকদের জবাবদিহির একটা ব্যবস্থা করতে পারে, যাতে ভুল সংবাদে কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটা ক্ষতিপূরণ বা তার দায় নির্ধারণ করে তাদেরকে একটা প্রতিকার দিতে পারে, সন্তোষজনক প্রতিকার দিতে পারে। সেই ব্যবস্থা করার জন্য সেজন্য আমরা একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করার কথা বলেছি, যেটা প্রেস কাউন্সিলের ক্ষমতাটাও পাবে, দায়িত্বটাও পাবে, একই সাথে এর আগে সরকার যে সম্প্রচার কমিশন করবে বলেছিল, সেই প্রস্তাবিত সম্প্রচার কমিশনের দায়িত্ব এবং ক্ষমতাও পাবে। এই দুটো মিলে এই গণমাধ্যম কমিশন হবে। সেই গণমাধ্যম কমিশন সাংবাদিকদের একটা তালিকা রাখবে। এখন সাংবাদিকদের এই তালিকার প্রশ্নটা কিন্তু মাঠ পর্যায় থেকে সবচাইতে বেশি এসেছে। আমরা যতগুলো জায়গায় বাইরে, ঢাকার বাইরে কনসালটেশনে গেছি, মত বিনিময় সভায়, এমনকি ঢাকায়ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে, সেখানে সবাই এই একই কথা বলেছেন যে সাংবাদিকদের একটা যোগ্যতা নির্ধারণ করে দেন, সাংবাদিকদের একটা ডেটাবেস তৈরি করেন, তাদের নিবন্ধন বাধ্যতামূলক করেন। সেই কারণেই এই উদ্যোগটা, এবং সেটা গণমাধ্যম কমিশন যখন গঠিত হবে তারাই ঠিক করে নেবে কী পদ্ধতিতে করবে। এটা আমরা প্রেসক্রাইব করাটা যথার্থ হবে না। কমিশনটা গঠিত হোক, কমিশন তাদের নিয়োগ বিধি, কমিশন তাদের পরিচালনা পদ্ধতি, কমিশন তাদের রুলস রেগুলেশন সেগুলো ঠিক করবে এবং সেভাবেই তারা কাজ করবে। তবে আমরা দেখি অনেক সময় সাংবাদিকরা দলীয় কর্মীর মতো বা দলীয় নেতাদের মতো ভূমিকায় অবতীর্ণ হন অনেক সময় নানান রকমভাবে। এই রাজনৈতিক সংশ্লিষ্টতা কতটুকু একজন সাংবাদিকের থাকা দরকার বলে আপনি মনে করেন, বা এই রিলেটেড কোনো সুপারিশটাকে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে আমি সাংবাদিক দল নিরপেক্ষ থাকবেন এবং তাদের কোনো রাজনৈতিক আদর্শ থাকতে পারবে না, সাদাকে সাদাই বলবেন, কালোকে কালোই বলবেন। হ্যাঁ, তিনি যদি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকেন সেটা ভিন্ন আলোচনা, কিন্তু সাংবাদিকতা শুরু করার পর থেকে আমরা যেটি দেখি যে একটা সময় আওয়ামী লীগকে তোষণ করা হয়েছে, তাদের প্রশংসা করা হতো নানান রকমভাবে। এখনকার এই সময়টাতে আবার দেখি যে এখনকার সাংবাদিকরা আবার আওয়ামী লীগকে গালিগালাজ করছেন, তাদেরকে নানান রকমভাবে হেয় প্রতিপন্ন করেছেন। এই যে দলীয় একটি ভূমিকা বা দ্বিমুখিতা সাংবাদিকদের জন্য, এটা কি ঠিক, বা সাংবাদিকরা আসলে কি রাজনীতি করতে পারে, করলে সেই প্যারামিটারটা কি? এখানেই সবচেয়ে বড় সমস্যা। সেই বড় সমস্যাটা হচ্ছে যে সাংবাদিকতাটা বস্তুনিষ্ঠ হওয়া দরকার। আপনি যদি রাজনৈতিক বায়াস ওই খবরের মধ্যে আসে, আপনার পেশার কাজের মধ্যে আসে, তাহলে আর বস্তুনিষ্ঠতা থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। আপনি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতে পারেন, একটা দলকে সমর্থন করতে পারেন, কিন্তু সেটা কাজের মধ্যে প্রতিফলন ঘটলে বিপদ। এটা কাজের মধ্যে প্রতিফলন ঘটা যাবে না, এটা হলো রুলস। সাধারণভাবে সাংবাদিকতায় এই নিয়মনীতি মেনেই চলতে হয়। আমরা সেইটার থেকে অনেক দূরে সরে গেছি দুটো কারণে। একটা, আপনি নিজেই বলেছেন যে সাংবাদিকরা রাজনীতিতে, দলীয় রাজনীতিতে যুক্ত হয়ে পড়েছেন তাদের নিজস্ব স্বার্থে। তাদের কোনো স্বার্থ ছিল, ফন্দি ফিকির ছিল, উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে করেছেন। অতিমাত্রায় সক্রিয় হয়ে গেছেন দলে। আর একটা হচ্ছে যে রাজনৈতিক নেতারাও গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক হয়েছেন, তারা গণমাধ্যম খুলেছেন এবং দলের মুখপত্র করতে চেয়েছেন। বাংলাদেশে বাংলার বাণী পত্রিকা ছিল আওয়ামী লীগের। গত 15 বছরে যতগুলো প্রতিষ্ঠান হয়েছে টেলিভিশন, তারা সবাই বাংলার বাণী হতে চেয়েছে। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসার আসলে এই জন্যই তো, বেরিয়ে আসার জন্যই তো বলা হচ্ছে যে মালিকদের অ্যাকাউন্টেবিলিটি দরকার, তাদের জবাবদিহি দরকার। আমি স্পেসিফিক জানতে চাই, সাংবাদিকরা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবেন কি না, থাকা উচিত কি না? রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার যে কারো ব্যক্তির নাগরিক অধিকার, সে থাকতে পারে, কিন্তু তার পেশার সাথে পার্থক্য থাকতে হবে, একটা সীমারেখা। কিন্তু সেটা তো হচ্ছে না, সেই সীমারেখা তো নাই। সেই সীমারেখা মানতে হবে। সেই সীমারেখা মানার জন্যেই আপনার জবাবদিহির প্রশ্ন আসছে, এবং এই জবাবদিহি সাংবাদিকদের ক্ষেত্রে একটা কোড অফ ইথিক্স, আচরণবিধি তৈরি হতে হবে। সেই আচরণবিধি তৈরি করে দেবে এই গণমাধ্যম কমিশন। সেই আচরণবিধি প্রতিপালন হচ্ছে কিনা, লঙ্ঘন হচ্ছে কিনা, সেটা তারা দেখবে, সেটা নিশ্চিত করবে। একইভাবে সংবাদ মাধ্যমের মালিক যারা, তাদেরও জবাবদিহি করতে হবে যে তারা এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বা বস্তুনিষ্ঠভাবে নিরপেক্ষ সৎ সাংবাদিকতা করছেন না দলবাজি, দলের প্রচারণা করছেন। আর তাদের আয় ব্যয়ের হিসাব এগুলো যদি তারা প্রকাশ করেন, তারা যদি অ্যাকাউন্টেবল থাকেন তাদের শেয়ার হোল্ডারদের কাছে, তাহলে কিন্তু
রাজনীতি থেকে তারা একটু দূরে থাকতে পারবেন। এবং সেই কারণে আমরা কিন্তু বলেছি যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো বৃহৎ এবং মধ্যম আকারের বিশেষ করে তাদের শেয়ার জনগণের মধ্যে ছাড়া উচিত। একটা পাবলিক লিমিটেড কোম্পানি হলে আপনি বছরে বছরে হিসাব প্রকাশ করতে বাধ্য থাকবেন, আপনি বছরে বছরে একটা বার্ষিক সাধারণ সভা করতে বাধ্য থাকবেন, সেইখানে আপনি শেয়ার হোল্ডারদের প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন। সুতরাং তখন অনেক কিছুরই সমাধান মিলবে। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কোনো সুপারিশ করা হয়েছে গণমাধ্যম সংস্কার? বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে, কিন্তু আমরা মোটামুটি বর্তমানে নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত দলগুলোর কাছে চিঠি পাঠিয়েছিলাম, সবাই সাড়া দেননি। তারপরেও উল্লেখযোগ্য যে দলগুলো আমাদেরকে মতামত দেননি কিন্তু নিজস্ব ঘোষণায় সংবাদ মাধ্যমের কথা বলেছেন যে সংবাদ মাধ্যমের জন্য তারা কি করবেন তাদের পরিকল্পনা, তাতে কিন্তু আশান্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ তারা কিন্তু কমিট করেছেন যে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবেন। এমনকি এই যে আমরা যে সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রস্তাব করছি, তারাও বলেছেন তারা সাংবাদিকতা সুরক্ষা আইন করবেন। কারণ আপনি বিভিন্ন জায়গায় এই গণমাধ্যম কমিশনের প্রধান হিসেবে বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন, মফস্বল সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন। এই ক্ষমতাটা মানে আওয়ামী সাংবাদিক, বিএনপি সাংবাদিক, স্বাধীনতার পক্ষে সাংবাদিক, স্বাধীনতার বিপক্ষে সাংবাদিক, এই বিয়োজনটা অনেক বেশি স্ট্রং। আমরা সাংবাদিক ইউনিয়নগুলোর ক্ষেত্রেও দেখি, প্রেস ক্লাবের সভাপতি যদি বা সদস্য হতে হয় আপনাকে একটি দলের অনুসারী হতে হবে, আবার অন্য কোনো সংগঠনের সদস্য হতে গেলেও আপনি একটি দলের অনুসারী হতে হবে। আমাদের মতো যারা সাধারণ সাংবাদিক আছেন, সাংবাদিকদের যে সংগঠনগুলো রয়েছে বা সেখানে যেতে পারবে না, মানে এই জায়গাটা কেন? এই সম্পর্কেও আমাদের অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে। আপনি যদি দেখেন, আমরা বলেছি যে সাংবাদিকদের স্বার্থের বা সাংবাদিকদের অধিকারের রক্ষার জন্য যে সংগঠন, সেটা কেবলমাত্র শুধুমাত্র ইউনিয়নই হতে পারে, অন্য কিছু না। তারপরে যেগুলো হয়, এই যে প্রেস ক্লাব তো একটা বিনোদনের জন্য, একটা অবসর কাটানোর জায়গা। এটা তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা একটা সামাজিক সংঘ। এখন সেই সামাজিক সংঘে আপনাকে সদস্যপদ দিল কিনা, আমাকে ঢুকতে দেবে কিনা, সেটা তাদের ইখতিয়ার, যারা সংঘটা করেছে। সেই প্রসঙ্গে আমাদের কিছুই বলার নেই। তারা কিন্তু আমাদের অধিকার রক্ষার জন্য কোনো কথা বলবে না বা বলার ইখতিয়ারও তাদের নাই। তারা বলতে পারে, কিন্তু সেটা তারা আমাদের প্রতিনিধিত্ব করছে এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের প্রতিনিধিত্ব, কর্মরত সাংবাদিকদের প্রতিনিধিত্ব একমাত্র ইউনিয়নই করে, এবং সেটাই স্বীকৃত পন্থা। ইউনিয়ন ব্যর্থ হয়েছে রাজনৈতিক কারণে, ফলে অনেক ছোটোখাটো সংগঠন গড়ে উঠেছে, বিট ভিত্তিক সংগঠন গড়ে উঠেছে। তার চাইতেও খারাপ হচ্ছে যে একই বিটের মধ্যে দুটো গ্রুপ হয়েছে, দুটো অ্যাসোসিয়েশন হয়েছে। কেন? এগুলো স্বার্থের দ্বন্দ্ব। এবং এই বিট ভিত্তিক সংগঠনগুলো নানা ধরনের অনিয়মের মধ্যে জড়িয়ে পড়ছে, নানা ধরনের অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে পড়ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এটা বরং সাংবাদিকদের জন্য, আমাদের জন্য যারা পেশাদার সাংবাদিক, প্রত্যেকের জন্য খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এমন একটা যে পর্যায়ে উপনীত হয়েছে যে আপনার প্রেস ক্লাবের গণ্ডগোল ঠেকাইতে জেলা প্রশাসক হন প্রেস ক্লাবের সভাপতি। ঢাকা থেকে এই যে ভবনে আমি বসে আছি, এই ভবনের ডিএপির মহাপরিচালককে যেতে হয় গণ্ডগোল আপোষ নামার জন্যে। এগুলো তো কাঙ্ক্ষিত না। সাংবাদিকদের মধ্যে দলাদলির এটার অন্যতম কারণ হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, আর একটা হচ্ছে আর্থিক বিষয় এটার সাথে জড়িত হয়ে পড়েছে, যেটা খুবই দুঃখজনক। সংস্কার কমিশনের প্রধান জনাব কামাল আহমেদ, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জনাব কামাল আহমেদের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে রাজনৈতিক তোষণ, সাংবাদিকদের মধ্যে দলাদলি এবং তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণেই মূলত গণমাধ্যমের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ইতিমধ্যেই তারা প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে বেশ কয়েক দফা সুপারিশ দিয়েছেন। এখন দেখার বিষয় এই সুপারিশের ঠিক কতটা কার্যকর হয়। আসলে সত্যি বলতে আমাদের অপেক্ষা করার কিছুই নেই, এবং সত্যিকার অর্থে আমাদেরকে প্রতীক্ষা করতে হবে ঠিক কবে নাগাদ বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা দাঁড়াবে।